মুভি গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে এমন একটি মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করব। এই এমন এক ব্যক্তির গল্প যার একটি অদ্ভুত শখ ছিল। সে নারীদের শরীরের গন্ধে খুব আগ্রহী এবং সুন্দরী নারীদের শরীর থেকে পারফিউম তৈরি করে। চলুন শুরু করি পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডার। শুরু হয় এমন এক দৃশ্য দিয়ে যেখানে একজন ব্যক্তিকে কারাগার থেকে সরাসরি কারাগারের বারান্দায় নিয়ে আসা হয়। তার নিচে দেখা যাচ্ছিল ক্ষুব্ধ মানুষেরা লোকটির মৃত্যুদণ্ড দাবি করছে। এরপর কর্মকর্তা অভিযোগগুলো পড়ে শোনান এবং লোকটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই বেচারা ঠিক কি এমন করেছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? চলুন এই লোকটির গল্প শুরু করা যাক। তার জন্য প্যারিসের বস্তি শহরের একটি কাঁচা বাজারের মাছ বিক্রেতা এক মহিলা বাস করতেন, যিনি গোপনে গর্ভবতী ছিলেন। মহিলাটি তার গর্ভ লুকানোর চেষ্টা করছিল। অবশেষে অজান্তে তার সন্তান প্রসবের সময় হয়ে গেলে সে বাজারের পচা কাদামাখা রাস্তার ধারে মাছের স্তূপের মধ্যে সন্তান প্রসব করলো। মহিলাটি সঙ্গে সঙ্গে শিশুটিকে মাছের স্তূপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল এবং শিশুটি মারা গেছে বলে ধরে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি তখনও পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। সে তার চারপাশের দুর্গন্ধ পেতে শুরু করলো। সেই মুহূর্তেই এত জোরে কাঁদতে লাগলো যে বাজারে সবাই হতবাক হয়ে গেল এবং সবাই বুঝতে পারলো যে তার মা সদ্যজাত শিশুকে ফেলে দিয়েছে। নিজের সন্তানকে হত্যা করার চেষ্টার জন্য তার মাকে চিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শিশুটির নাম রাখা হয় গেনুই। সেই সময়ে অনাথ হয়ে যায়। তাকে পরিত্যক্ত শিশুদের দ্বারা পূর্ণ একটি অনাথ আশ্রমে পাঠানো হয় এবং অনাথ আশ্রমে অন্য শিশুরা তাকে প্রায়ই মেরে ফেলেছিল। ভাগ্যক্রমে মাদার গ্যালার তাকে বাঁচিয়েছিলেন। এরপর গেনুই এক অদ্ভুত ছেলে হিসেবে বড় হয় এবং তার বন্ধুরা তাকে এড়িয়ে চলত। শৈশবে সে কথা বলতে পারত না এবং তার সামনে আসা সমস্ত জিনিস যেমন কাঠ, পচা ফল থেকে শুরু করে পাতা পর্যন্ত সংগ্রহ করত এবং সেই বস্তুগুলো থেকে উৎপন্ন সমস্ত গন্ধ উপভোগ করতে পছন্দ করত। গেনুর অন্যতম প্রধান সুবিধা ছিল যে তার একটি নাক ছিল যা চারপাশের সবকিছুরই এমনকি গন্ধহীন জড় বস্তু থেকেও গন্ধ শুঁকতে পারতেন। তাই যখন তার বয়স 13 বছর তখন অনাথ আশ্রমের মালিক মাদার গ্যালেট গেনুইকে গ্লামের মালিকানাধীন একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিক্রি করে দেন। লোকটি নিষ্ঠুর প্রকৃতির ছিল এবং অনেক কিশোরকে কাজে লাগাতো। গেনুই জানতো যে আগামী বছরগুলো তার জীবনে কঠিন হবে, কিন্তু সে কোনো প্রকার প্রতিবাদ ছাড়াই তা মেনে নিয়েছিল। সেই একই দিনে মাদার গ্যালেটের জীবনের অবসান ঘটে। গেনুইকে বিক্রি করে পাওয়া টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে তাকে ছিনতাই করা হয় এবং তার গলা কেটে দেওয়া হয়। এই পৃথিবীতে তার জীবন শেষ হয়ে যায়। এদিকে গেনুই বছরের পর বছর ধরে গিমালের চামড়ার কারখানায় কঠোর পরিশ্রম করত। তার কাজ এতটাই কঠিন ছিল যে শীতকালেও দিনে 16 ঘন্টা পর্যন্ত কাজ করত। গেনুই কোনো অভিযোগ ছাড়াই এমন কঠিন জীবন যাপন করত। নীরবে গেনুই দূরের শহরের দিকে তাকিয়ে থাকত, এই আশায় যে একদিন সে শহরে পা রাখতে পারবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর গেনুই অবশেষে শহরটি পরিদর্শনের জন্য তার বহুল প্রতীক্ষিত সুযোগটি পায়। গিমাল তাকে সামুদ্রিক সজারু বিভিন্ন চামড়া পৌঁছে দেওয়ার জন্য শহরে আমন্ত্রণ জানায়। সেই শহরে গেনুই তার দেখা সমস্ত বৈচিত্র্যে মুগ্ধ হয়ে যায়। সে বিভিন্ন গন্ধযুক্ত অনেক মানুষ দেখতে পায়। গেনুই খুব খুশি ছিল যে এখন নতুন নতুন গন্ধ শুঁকতে পারবে, যা সে অনেকদিন ধরে পায়নি। তখন ওই প্রথমবারের মতো গেনুই তার নাকে এমন একটি মনোরম সুগন্ধ নিতে পারল এবং সেই গন্ধটি আসছিল শহরের কোণার একটি পারফিউমের দোকান থেকে। এর সুবাস এমন এক বিচিত্র অনুভূতি সৃষ্টি করে যা আগে কখনো পাওয়া যায়নি। সেই সময় গেনুই প্রথমবারের মতো পারফিউমের সংস্পর্শে আসে। সেই রাতে নিজের অজান্তেই গেনুই পারফিউমের দোকানের পারফিউমের চেয়ে অনেক ভালো আরেকটি গন্ধ পায়। গেনুই তৎক্ষণাৎ তার ঘ্রাণ শক্তি অনুসরণ করে এবং দেখতে যায় যে এমন চমৎকার গন্ধটি শহরের রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়ের শরীর থেকে আসছে। মেয়েটির বাদামি চুল আর সুন্দর শরীর ছিল। জীবনে গেনুই এমন গন্ধ কখনো পায়নি। সে মেয়েটিকে অনুসরণ করতে থাকে যতক্ষণ না সে তার কাছাকাছি আসে। মেয়েটি আসলে রাস্তায় ফল বিক্রি করা এক গ্রামের মেয়ে। গেনুই নিজেকে আর সামলাতে পারে না। সে মেয়েটির হাত ধরে গন্ধ নিতে শুরু করলো। তার এই কাজে মেয়েটি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, কিন্তু গেনুই আর নিজেকে ধরে রাখতে পারলো না। তাই তার অসাধারণ ঘ্রাণ শক্তির সাহায্যে গেনুই মেয়েটির জায়গা খুঁজে বের করতে সক্ষম হলো। যুবতীটি একাই ফল কাটছিল বিক্রি করার জন্য। গেনুই তার গন্ধ শোকার উদ্দেশ্যে তার কাছে গেলে কিন্তু গেনুইয়ের উপস্থিত টের পেয়ে মেয়েটি প্রায় চিৎকার করে উঠল এবং গেনুই কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলো। এদিকে মুখ চেপে ধরার কারণে সে আসলে মেয়েটিকে হত্যা করে ফেললো। তার দেহ শক্ত হয়ে পড়ে থাকলো। গেনুই মহিলাটির চুল থেকে শুরু করে শরীরের সমস্ত অংশের গন্ধ শুঁকতে শুরু করলো, কিন্তু গেনুই এতটা মানসিক চাপে ছিল যে সে তার গন্ধ ধরতে পারলো না। এরপর গেনুই তার মনিবের কাছে ফিরে গেল এবং পালিয়ে যাওয়ার জন্য তাকে প্রচন্ড মারধর করা হলো, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। সে মহিলাটির গন্ধ মনে করতে থাকলো। সে গন্ধটা ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু সেই মুহূর্তে সে জানতো না তা কিভাবে করতে হয়। পরের
পরের দৃশ্যে বালদিনী নামে এক ব্যক্তিকে দেখানো হয়, যিনি প্যারিসের একজন সুগন্ধি প্রস্তুতকারক এবং ভালো সুগন্ধি তৈরির ক্ষেত্রে তার দক্ষতা ও পরিদর্শতা হারাতে শুরু করছেন। যৌবনে বালদিনী বিভিন্ন ধরনের জনপ্রিয় সুগন্ধি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এখন বৃদ্ধ বয়সে তিনি আর ভালো সুগন্ধি তৈরি করতে পারতেন না। তার দোকান জনশূন্য ছিল এবং তিনি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ছিলেন। এদিকে প্যারিসে বেলাস নামের একজন সুগন্ধি প্রস্তুতকারক তার আমর এবং সাইনি নামক সুগন্ধির জন্য খ্যাতি লাভ করেছিলেন। বালদিনী বেলাসের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কিন্তু তিনি তা বুঝতে পারলেন যে তার সুগন্ধির কাজগুলো আর আগের মতন ভালো নেই এবং তার কর্মজীবন প্রায় শেষ। নিজের পড়ার ঘরে বালদিনী বেলাসের আমর এবং সাইনি সুগন্ধি উৎপাদনগুলো বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি তা কিছুতেই করতে পারছেন না। সেই রাতে পড়ার ঘরে গভীর ঘুমে থাকাকালীন দরজায় টোকা পড়ায় বালদিনী অবাক হলেন। দেখা গেল একজন লোক পশুর চামড়া নিয়ে এসেছে এবং সেই ব্যক্তি আর কেউ নয়, গেনুই। অবশেষে বালদিনী গেনুইকে তার বাড়িতে প্রবেশ করা এবং তার কেনা বিভিন্ন চামড়াগুলো রাখার অনুমতি দিলেন। সেখানেই গেনুই বালদিনীর সুগন্ধি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন অপরিহার্য গন্ধ না শুকে থাকতে পারলেন না। গেনুই তার ইচ্ছা প্রকাশ করার সাহস দেখালেন। তিনি বললেন যদি তিনি যে কোনো কিছু তৈরি ও মিশ্রিত করতে পারতেন, কারণ তিনি পৃথিবীর সমস্ত গন্ধ শুঁকতে পারতেন। প্রথমে বালদিনী এটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু গেনুই তৎক্ষণিক বলে যে বালদিনী প্যারিসের জনপ্রিয় আমর এবং সাইনি পারফিউমের গন্ধ পেয়েছে। গেনুই বলে যে তার ঘ্রাণ শক্তি পৃথিবীর সেরা, যা দিয়ে সে যে কোনো গন্ধ শুঁকতে পারে, শুধু সে ওই সব ধরনের গন্ধের নাম জানে না। গেনুই বলে যে সে শুধুমাত্র তার ঘ্রাণ শক্তি দিয়ে আমর অ্যান্ড সাইনি পারফিউম তৈরি করতে পারে। বালদিনীও তাকে একটি সুযোগ দেয় এবং গেনুই যে এত সহজে আমর এবং সাইনি পারফিউম তৈরি করতে পারলো তা দেখে তিনি অবাক হন। পরের দিনে বালদিনী চড়া দামে গেনুইকে কেনার জন্য গিমালের চামড়ার কারখানায় ফিরে আসেন। গেনুই খুব খুশি ছিল যে সে অবশেষে পারফিউম তৈরি করতে শিখেছে। সে শুধু গন্ধ, বিশেষ করে মেয়েদের গন্ধ চেনার কৌশল শিখতে চেয়েছিল। বালদিনীর সাথে কাজ করার সুবাদে গেনুই তার অসাধারণ ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে প্যারিসের সবচেয়ে সুগন্ধি পারফিউমগুলো কিছু তৈরি করতে সক্ষম হন। বালদিনীর দোকান, যা প্রথমে দেউলিয়া হয়ে গিয়েছিল, তা শহরের এক নম্বর পারফিউমের দোকানে পরিণত হয়। গেনুয়ের কঠোর পরিশ্রম বৃথা যায়নি, কারণ বালদিনী তাকে পারফিউম তৈরি করা শেখাতে শুরু করেন। গেনুই বালদিনীকে সুগন্ধি মিশ্রণ শিখাতে বলেন। তাই বালদিনী গেনুইকে তার যন্ত্রের সাহায্যে হাজারো গোলাপের পাপড়ির সুগন্ধকে নির্যাসে পরিণত করা শেখাতে শুরু করেন। এই যন্ত্রটি সমস্ত ফুলের সুগন্ধকে একটি ছোট বোতলে তীব্র ঝাঁঝালো গন্ধে পরিণত করতে পারেন এবং গেনুই ঠিক এটাই চেয়েছিল। তবে গেনুই হতাশ হয়েছিলেন, কারণ বালদিনী তাকে যা শিখিয়েছিল তা তার কাঙ্ক্ষিত ছিল না। সে শুধু গোলাপের গন্ধই ধরতে চায়নি, বরং সে ধাতু থেকে কাজ, এমনকি বালদিনীর বিড়ালের মতো জড় বস্তুর গন্ধ ও কিভাবে শনাক্ত করতে হয় তা শিখতে চেয়েছিল। এরপর অতিরিক্ত মানসিক চাপের কারণে গেনুই অসুস্থ হয়ে পড়ে। বালদিনী গেনুইকে হারানোর ভয়ে খুব ভীত ছিল। গেনুই মুমূর্ষু এবং মৃত্যুর কাছাকাছি, কিন্তু সে তখনও গন্ধ বাধাই করার কৌশল শিখতে চায়। তাই বালদিনী বলে যে সে গ্রাস নামের একটি সুগন্ধি শহরে এটি শিখতে পারবে। তাই গেনুই গ্রাস শহরে যাওয়ার অনুমতি চায়, কিন্তু বালদিনী একটি শর্ত ছিল যে গেনুইকে তাকে 100টি সুগন্ধির রেসিপি দিতে হবে। গেনুইয়ের রেখে যাওয়া অনেক সুগন্ধের রেসিপি পেয়ে বালদিনী অনেক খুশি হলো। অবশেষে গেনুই বালদিনীকে ছেড়ে চলে গেল। সেই রাতে বালদিনী হাতে শত শত নতুন সুগন্ধির রেসিপির বই নিয়ে নিশ্চিন্তে ঘুমালো। গেনুইয়ের রেখে যাওয়া অনেক সুগন্ধের রেসিপি পেয়ে বালদিনী খুব খুশি হলো। অবশেষে গেনুই বালদিনীকে ছেড়ে চলে গেল। অপ্রত্যাশিতভাবে সে আর কখনো সূর্য দেখতে পায়নি, কারণ সেই রাতে সেতুর উপর থাকা তার বাড়িটি ধসে পড়ে এবং তার জীবন কেড়ে নেয়। এদিকে গেনুই তার নিজের পরিচয় এবং গন্ধ চেনার ক্ষমতা আবিষ্কার করতে গ্রাস শহরের দিকে যাত্রা শুরু করে। এরপর গেনুই বন ও পাহাড়ের মধ্যে দিয়ে একটি পথ বেছে নেয়। একটি গুহায় পৌঁছে সে সেখানে থিতু হতে শুরু করে এবং প্রকৃতির সাথে একান্ত হয়ে যায়। সে প্রকৃতির এমন সব গন্ধ নিঃশ্বাসের সাথে নিতে পারছিল যা সে আগে কখনো নেয়নি এবং উপভোগ করছিল। সেই গুহায় গেনুই একটি বিষয় বুঝতে শুরু করে যে তার নিজের শরীরের কোনো গন্ধ নেই। সে সাধারণ মানুষের মতো নয়, যাদের শরীরে দুর্গন্ধ থাকে। অবশেষে গুহায় কয়েক মাস নির্বাসে থাকার পর গেনুই তার আত্মগোপন থেকে বেরিয়ে আসে এবং গ্রাস শহরের দিকে হাঁটতে শুরু করে। সুন্দর লাভেন্ডার ক্ষেতওয়ালা গ্রাম অঞ্চলে পৌঁছে গেনুই তার অত্যন্ত প্রিয় সেই গন্ধটি পায়। এক লাল চুলওয়ালা কুমারী মেয়ের শরীর থেকে আসা গন্ধ। মেয়েটির গন্ধ নিঃশ্বাসের সাথে নিতেই গেনুই তৎক্ষণিক অভিভূত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে এই গন্ধটি পেতে চায়। গেনুই মেয়েটিকে অনুসরণ করতে করতে অবশেষে গ্রাস শহরে এসে পৌঁছায়। এবার তাকে মেয়েটির গন্ধ পেতেই হবে। গেনুই তার ঘ্রাণ শক্তি অনুসরণ করতে করতে উঁচু বেড়া দেওয়া একটি প্রাসাদের কাছে এসে পৌঁছায়। দূর থেকেও সে স্পষ্ট গন্ধ পাচ্ছিল মেয়েটি, যে এই
মাত্র স্নান সেরেছে। সেই রাতে গেনুই দূর থেকে মেয়েটিকে লক্ষ্য করতে লাগলো এবং মেয়েটির বাবা এসে পড়ায় গেনুই চলে যাওয়ার আগে সে প্রায় তাকে অপহরণ করেই ফেলেছিল। অবশেষে গেনুই মাদার আনলুফির অধীনে একটি ফুলের কারখানায় কাজ করতে শুরু করে। এখানকার লোকেরা বিভিন্ন ফুল থেকে এক ধরনের তরল তৈরি করে। কারখানায় একটি বিশাল নল আছে যেখানে ফুলের পাপড়ি ঢুকিয়ে সেটিকে ফ্লাওয়ার এক্সচেঞ্জে পরিণত করা হয়। দিন রাত গেনুই নিষ্ঠার সাথে কাজ করে যেত। এদিকে ফুলের বাগানে একটি কুড়ে ঘরে মাঝরাতে এক যুবক মজা করার পরিকল্পনা করে, কিন্তু মেয়েটি বিরক্তকর আচরণ করার কারণে ছেলেটি চলে যায়। মেয়েটি জানতো না যে গেনুই তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সেই রাতে দ্বিতীয়বারের মতো গেনুই মেয়েটিকে হত্যা করে এবং তার নির্যাস বের করার জন্য তাকে একটি বড় জারে রাখে। তারপরের রাতে গেনুই আবার তার কাজ শুরু করে। এবার সে একজন পতিতাকে ভাড়া করে এবং তার শরীর থেকে সুগন্ধি তৈরি করার পরিকল্পনা করে। এরপর গেনুই ক্রিম বের করে পতিতা শরীরে মাখতে শুরু করে। তখন গেনুয়ের করা অদ্ভুত আচরণে পতিতা ভয় পেতে শুরু করে, কিন্তু পতিতাটিকে আসলে গেনুই হত্যা করে। এরপর পতিতার মৃতদেহটির নিচে থাকা সমস্ত ক্রিম মাখিয়ে একটি কাপড়ে মুড়ে মমির মতো করে রাখা হয়। গেনুই তখনও একটি মেয়ের গন্ধকে বেঁধে রাখার সঠিক উপায় খুঁজে বের করার জন্য সংগ্রহ করছিল। সারা রাত মুড়িয়ে রাখার পর গেনুই মহিলাটির মৃতদেহ থেকে তার গন্ধ পাওয়ার জন্য একটি ছুরি দিয়ে ক্রিম চেঁচে তুলতে শুরু করলো। তারপর সেই ক্রিমটিকে মিশিয়ে একটি সুগন্ধি নির্যাস তৈরি করলো। আশ্চর্যজনকভাবে সে পরীক্ষাটি করতে সফল হলো। একদিন গেনুই একটি লাল চুলওয়ালা মেয়েকে লক্ষ্য করেছিল যে তার প্রাসাদের জন্মদিনের উদযাপন করছিল। মেয়েটি ছিল তার প্রধান লক্ষ্য। গোলক দাদার মতো ঘাসে ভরা একটি বাগানে লুকোচুরি খেলার সময় লরা নামের একটি মেয়ে অবশেষে গেনুয়ের ছায়া দেখতে পেল। সে অন্ধকারে তার দিকে তাকিয়েছিল, কিন্তু যখন সে তাকে তাড়া করার চেষ্টা করলো গেনুই ব্যর্থ হলো। সেই রাতে গেনুয়ের শিকার লরাকে ধরতে সফল হয়নি, কিন্তু সে পার্টি থেকেও অন্য দুটি মেয়েকে অপহরণ করতে সক্ষম হয়েছিল এবং যাদেরকে সে অবিলম্বে সুগন্ধি হিসাবে ব্যবহারের জন্য তৈরি করে ফেলেছিল। গেনুয়ের পরীক্ষা সফল হয়েছিল এবং এখন সে আরো দুইটি মানব সুগন্ধি তৈরি করছে। শহরের সমস্ত বাসিন্দারা এখনো অস্থির হতে শুরু করছে, কারণ অনেক মহিলাকে নগ্ন এবং চুল কামানো খুন করায় অবস্থায় পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে একটি বিশেষ মিল ছিল যে মেয়েদেরকে নগ্ন অবস্থায় পাওয়া গেলেও তাদের কাউকে ধর্ষণ করা হয়নি। এই অপরাধীদের উদ্দেশ্য নিয়ে সবাই বিভ্রান্ত। গ্রাস শহরের পুলিশ কারফিউ জারি করে এবং মেয়েদের ঘরের ভিতর থেকে বাহির হতে নিষেধ করা হয়। শহরটি অনিরাপদ হয়ে ওঠে, সবাই ভয় পেতে শুরু করে আর প্রতিদিন মেয়েদের নিখোঁজ হতে দেখা যায়। এদিকে গেনুয়ের পারফিউমের সংগ্রহ বাড়তেই থাকে। গেনুই তার হত্যা করা বিভিন্ন মেয়েদের পারফিউম মিশিয়ে একটি নতুন পারফিউম তৈরি করতে শুরু করে। অদ্ভুতভাবে একজন বার্তাবাহক শহরে এসে খবর দেয় যে মেয়েদেরকে হত্যাকাণ্ডের অপরাধীকে পাশের শহর থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু লরার বাবা মশিওর রিচি এই ব্যাপারে সন্দিহান ছিলেন। তাই সেই রাতে খুনির ধরা পড়ার আনন্দে শহরের লোকেরা আগুনের পাশে নাচ গানে আসর বসিয়েছিলেন। তবে মশিওর রিচি বুঝতে পারলেন যে পরিস্থিতি এখনো নিরাপদ নয় এবং তিনি জানতেন যে লড়াই হতে পারে পরবর্তী শিকার। এরপর লরা এবং তার বাবার মধ্যে তর্ক শুরু হয়, কারণ তার বাবা তাকে আগুনের আসর থেকে বাড়িতে ফিরে আসতে বলেছিলেন। আর এতে লরার বাবা ক্ষুব্ধ হয়ে লরাকে একটি চর মারে। লরা রেগে সরু পথ ধরে পালিয়ে গেলে এদিকে গেনুই তাকে শেষ করে দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। ভাগ্যক্রমে তার বাবা সময় মতো সেখানে এসে বাঁচাতে সক্ষম হন। এদিকে লরার প্রতি গেনুয়ের মোহর বেড়েই চলছে। লরার বাবা স্বপ্ন দেখেন সেই রাতে সে লরার ঘরে ঢুকতে সক্ষম হন। সে অন্ধকারে লরার মৃতদেহ দেখতে পায়, কিন্তু ভাগ্যক্রমে মশিওর রিচি মাঝরাতে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তার ঘরে ছুটে যায়। তখনই তারা বুঝতে পারেন যে শোবার ঘরের জানালা খোলা ছিল। মশিওর রিসিস বুঝতে পারেন যে তার মেয়ে এখন খুনির লক্ষ্য। এরপর মশিওর রিসিস লরাকে শহর থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যান, কিন্তু গেনুয়ের জাদুকারী নাক শহর ছেড়ে যেতে থাকা লরার গন্ধ সহজেই পেয়ে গেল। গেনুই আতঙ্কিত হয়ে পড়ল, কারণ তার লক্ষ্য হারিয়ে যাচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে বাইরে ছুটে গিয়ে গন্ধ অনুসরণ করতে শুরু করলো। এদিকে একটি কুকুর গেনুয়ের বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের পোশাক এবং মানুষের চুল খুঁজে পায়। এবার গেনুয়ের কার্যকলাপ ধরা পড়ে গেল। শহরের কেউ ভাবতেই পারেনি যে এই রোগা আর বোকা ছেলেটি এতদিন ধরে একজন সিরিয়াল কিলারের মূল হোতা ছিল। পাহাড়ের উপর দাঁড়িয়ে গেনুই লড়ার গন্ধ পাচ্ছিল যে তখন ঘোড়ায় চড়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল। সমুদ্র পথে একটি অবকাশ যাপনের বাড়িতে পৌঁছে লড়া এবং তার বাবা সেখানে রাত কাটানোর পরিকল্পনা করে। তার বাবা এতটাই রক্ষণশীল ছিলেন যে তিনি নিশ্চিত ছিলেন গেনুই তাকে খুঁজে পাবে না। এদিকে মাদার আনলাফির বাড়িতে পুলিশ গেনুয়ের ব্যবহার করার সমস্ত চুল এবং ভুক্তভোগীদের শরীর থেকে নির্যাস শুষে নেওয়ার জন্য ব্যবহৃত কাপড়ের আবরণ খুঁজে পেয়েছে। গেনুইকে গ্রেফতার করার জন্য সমস্ত
পুলিশ দলকে অবিলম্বিত পাঠানো হয়। রাত নেমে আসে এবং গেনুই লরাকে খুঁজে বের করায় সক্ষম হয়। দেয়াল বেয়ে সে সহজেই লরার শোবার ঘরে ঢুকে পড়ল। তার শরীরে কোনো গন্ধ না থাকায় কেউ খেয়ালই করেনি যে যখন ওই গেনুই কাছে আসতো তাকে শিকারের খোঁজে ঘোরাঘুরি করা এক ভূতের মতো মনে হতো। গেনুই বুঝতে পারল যে তার শেষ এবং সবচেয়ে অসাধারণ পারফিউমটি তৈরি করার সময় এসে গেছে। পরের দিন লরার বাবা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লরার ঘর পরীক্ষা করলেন। মেয়ের নিথর দেহ দেখে তিনি হতবাক হয়ে গেলেন। এদিকে গেনুই তার সমস্ত ইচ্ছা পূরণ করলেন। অবশেষে তিনি তার হত্যা করা সমস্ত মেয়েদের শরীরের গন্ধ দিয়ে সবচেয়ে শক্তিশালী একটি সুগন্ধ তৈরি করতে সফল হন। মাত্র এক ফোঁটা সুগন্ধি যথেষ্ট, যা দিয়ে তিনি যে কাউকে প্রভাবিত করতে পারতেন। কিন্তু তার স্বর্ণযুগ খুব দ্রুতই শেষ হয়ে গেল। সে সুগন্ধটি তৈরি করার সময় গেনুই জঙ্গলে ধরা পড়ে তাকে সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করা হয়। লরার বাবা গেনুইকে উল্টো করে ঝুলিয়ে পানিতে ডুবিয়ে নির্যাতন করেন। ক্ষুব্ধ নাগরিকরা সঙ্গে সঙ্গে টাউন হলে জড়ো হয়ে অধৈর্যভাবে জল্লাদের জন্য অপেক্ষা করতে লাগলো, যে গেনুইকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত ছিল। কারাগারের ভিতর থাকা গেনুইকে শিকল পরানো শুরু হলো, কিন্তু কেউ জানে না তার কাছে একটি ছোট সুগন্ধির বোতল আছে কিনা, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুগন্ধি। এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এসে গেছে। ঠিক তখনই গেনুই তার পারফিউমের বোতলের ঢাকনা খুলে আর পারফিউমের এক ফোঁটা সঙ্গে সঙ্গে সবাইকে সমাহিত করে ফেলে। গেনুয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যে একটি গাড়ি এসে পৌঁছালো। গাড়ির দরজা খুলতেই আলখেল্লা পড়া একজন লোক বেরিয়ে এলো। লোকটি আসলে গেনুই। তাকে দেখে সবাই এমন ভাবে হাঁটু গেড়ে অভ্যর্থনা জানাতে লাগলো যেন তারা কোনো দেবদূতকে দেখছে। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। এমনকি সেই হিংস্র চেহারার জল্লাদও তার সামনে হাঁটু গেড়ে বসে বলল যে গেনুইকে নির্দোষ বলে মনে হচ্ছে। গেনুই তার পারফিউম বের করে রুমালে ফোঁটা ফোঁটা করে ফেললো। তারপর সে পারফিউমটি ঝেড়ে ফেলে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিল। ঠিক তখনই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলো, যেন কোথা থেকে সুখ এসে গেছে। আরেকবার হাত নাড়তে নাড়তে সবাই মাটিতে পড়ে একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে লাগলো। ইতিহাসে গ্রাস শহরে সবাই যেন জাদুর কবলে পড়েছিল এবং সর্বকালে সবচেয়ে বড় যৌন উৎসবে মেতে উঠেছিল। পুরোহিত, গরিব, ধনী সবাই বাদে সবাই শহরের চত্বরে এসে জড়ো হয়েছিল। গ্রাস শহরের লোকেরা ঘুম থেকে জেগে উঠল এবং তারা কি করেছে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ল। তারা সবাই খুব লজ্জিত ছিল, এমনকি তাদের মগজ ধোলাই করা হয়েছে বলে মনে হচ্ছিল এবং তারা গেনুইকে মনে করতে পারছিল না, যার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। এদিকে ঘটনার 48 ঘন্টা পর মাদাম আর্নুফুলির স্বামী ডমিনিক ডোরোয়েন্টকে গ্রেফতার হন এবং তাকে স্বীকার করতে বাধ্য করা হয় যে গ্রামের সব মেয়েদের উপর ধারাবাহিকভাবে যৌন নির্যাতন চালিয়েছিল সেই। অবশেষে তাকে ফাঁসি দেওয়া হলো। গেনুই তখন প্যারিসের পথে অর্ধেকটা ফিরে এসেছে। তার কাছে তখনও পুরো বিশ্বকে অসাড় করে দেওয়ার মতো যথেষ্ট সুগন্ধি ছিল। এরপর গেনুই তার জন্মস্থলে ফিরে আসে। সেখানে সে আগুনের সামনে বসে থাকা গরিব মানুষটিকে দেখতে পায়। সুগন্ধি বাধাই সে শিখে গিয়েছিল এবং তার আর কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। তাই গেনুই তার শেষ সুগন্ধটি সরাসরি তার উপর ঢেলে দেয়। এখন গরিব মানুষটি তাকে দেবদূতের মতো দেখতে শুরু করে, যেন চুম্বকের মতো সবাই তাকে ঘিরে ধরতে শুরু করে এবং তাকে জীবন্ত করে তোলার খেলা খেলতে থাকে। এটাই ছিল গেনুয়ের জীবনের শেষ। অবশেষে তিনি যে শহরে জন্মেছিল সেখানে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুগন্ধি বিশেষজ্ঞ।